আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ মার্টের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিক্ষক নিবন্ধনের ইংরেজি প্রভাষক পদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনাটুকু শুধুমাত্র নিবন্ধনের জন্যই গুরুত্বপূর্ণ ব্যাপারটা এমন নয়। এছাড়াও যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন বা চাকরির যে কোনো পর্যায়ে ইংরেজি সাহিত্য যাদের কাজে লাগছে তাদের জন্যও আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আলোচনার শুরুতে একটা ঘোষণা দিচ্ছি। আমরা 19তম নিবন্ধনের জন্য লিখিত অ্যাডভান্স কোর্স চালু করেছি। আপনারা যারা আগ্রহী তারা আমাদের অ্যাডভান্স রিটেন কোর্সে ভর্তি হতে পারেন। অ্যাডভান্স রিটেন কোর্সে আমরা স্কুল পর্যায়ে 1 এবং প্রভাষক পদে উভয় পদের জন্যই আমরা ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এখন। আজ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ কী এবং রবার্ট ব্রাউনিংয়ের ড্রামাটিক মনোলগের ব্যবহার সম্পর্কে। প্রশ্নটা দেখুন। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ডিসকাস রবার্ট ব্রাউনিং অ্যাজ আ রাইটার অফ ড্রামাটিক মনোলগ। রবার্ট ব্রাউনিং যে ড্রামাটিক মনোলগের একজন রাইটার ছিলেন এবং তিনি খুব দুর্দান্ত কিছু ড্রামাটিক মনোলগ লিখে গেছেন, এটা আমাদের প্রমাণ করতে হবে বা এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিসকাস হোয়াট ড্রামাটিক মনোলগ ইজ। ড্রামাটিক মনোলগ কি এটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। চলুন আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা প্রশ্নটা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করেছি। একটা রিটেন কোয়েশ্চেন, স্পেশালি প্রভাষক পদের জন্যে রিটেন কোয়েশ্চেন অবশ্যই আমরা কিছু পার্ট বাই পার্ট স্টার্ট করব। আমি এখন আপনাদের যেই মডেল বা নমুনাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা নমুনা হিসেবে আপনারা সামনে রাখবেন, এটা একটা ফিক্সড কোনো অ্যান্সার নয়। আমরা এখানে একটা শর্ট নোট বলতে পারেন, এটা একটা হ্যান্ড নোট বলতে পারেন। যেইভাবে আমরা পরীক্ষার প্রশ্নে আর খাতায় লিখব, উত্তরপত্রে আমরা যেভাবে লিখব তার একটা শর্ট নোট এটা বলতে পারেন। আমরা উত্তরপত্রে আরও বিস্তারিতভাবে লিখব। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করব, দেন আমরা এখানে আমাদের ড্রামাটিক মনোলগের সংজ্ঞাটা লাগবে, বিকজ প্রশ্নে ড্রামাটিক মনোলগের সংজ্ঞা চেয়েছে। সো ইন্ট্রোডাকশনের পর আমি ড্রামাটিক মনোলগের সংজ্ঞা চলে যাচ্ছি। ডেফিনেশন অ্যান্ড ফিচার্স অফ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের ডেফিনেশন এবং ফিচার নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ফার্স্ট অফ অল আর ড্রামাটিক মনোলগ ইজ আ পোয়েম। ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা পোয়েম যেখানে আ সিঙ্গল স্পিকার স্পিক্স টু আ লিসেনার অর লিসেনার্স। যেখানে একজন সিঙ্গেল স্পিকার একজন সাইলেন্ট লিসেনারের কাছে কিছু বলেন অথবা একাধিক লিসেনারের কাছে কিছু বলে। এখানে শর্ত হচ্ছে ড্রামাটিক মনোলগ একজন স্পিকার কোনো একটা ঘটনার বর্ণনা দেবেন, তবে তার এই বর্ণনা যারা শুনবেন সেই সব লিসেনাররা সাইলেন্ট থাকবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। সেকেন্ডলি আর ড্রামাটিক মনোলগ স্টার্টস অ্যাব্রাপ্টলি। ড্রামাটিক মনোলগ শুরু হবে আকস্মিকভাবে, সাডেনলি শুরু হবে, হঠাৎ কোনো একটা ঘটনার মধ্যখান থেকে শুরু হবে। দ্য স্পিচ টেক্স প্লেস ইন আ ক্রিটিক্যাল মোমেন্ট অর ড্রামাটিক সিচুয়েশন। এই ড্রামাটিক মনোলগে যে কথাবার্তাগুলো এইগুলো স্টার্ট হবে একটা ক্রিটিক্যাল মোমেন্টে অথবা ড্রামাটিক একটা সিচুয়েশনে, খুব ড্রামাটিক একটা নাটকীয় সিচুয়েশন দিয়ে শুরু হবে। দেন দ্য স্পিকার আনইন্টেনশনালি রিভিলস হিজ ওন পার্সোনালিটি, মোটিভস অর মোরাল কন্ডিশন। ড্রামাটিক মনোলগে কবি আনইন্টেনশনালি তার ব্যক্তিগত চরিত্র সম্পর্কে বলে ফেলবেন, তার মোটিভ উদ্দেশ্য বলে ফেলবেন, তার মোরাল কন্ডিশন নৈতিক কী অবস্থা সেই সম্পর্কে সে বলে ফেলবেন তার ড্রামাটিক মনোলগে। দেন দ্য পয়েট রিমেইনস বিহাইন্ড দ্য কার্টেন। দ্য স্পিকার ইজ নট দ্য পয়েট। কবি পর্দার আড়ালে থাকেন। যে ওই কবিতায় ঘটনা বর্ণনা করেন সে কিন্তু কবি নয়, সে কবি নয়। যে স্পিকার ওই ঘটনা বর্ণনা করেন সে মূলত কবি নয়। কবি কোনো একটা চরিত্রকে এখানে প্রেজেন্ট করেন, ওই চরিত্রটা হচ্ছে স্পিকার, তিনি কথা বলতে থাকে লিসেনারদের সামনে। কবি এখানে কিন্তু স্পিকার নন। এবার আমরা দেখব ড্রামাটিক মনোলগে রবার্ট ব্রাউনিং কী কী ভূমিকা রেখেছেন বা রবার্ট ব্রাউনিং কীভাবে তার ড্রামাটিক মনোলগগুলো সাজিয়েছেন। তো এখানে রবার্ট ব্রাউনিংয়ের বেশ কিছু ড্রামাটিক মনোলগ আছে, তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ড্রামাটিক মনোলগের আলোচনা আমাদের এই প্রশ্নে আসবে। তো রবার্ট ব্রাউনিংয়ের একটা এক্সট্রাঅর্ডিনারি ড্রামাটিক মনোলগের এক্সাম্পল হচ্ছে মাই লাস্ট ডাচেস। আমাদের এই প্রশ্নের উত্তরটা করতে গেলে মাই লাস্ট ডাচেস সম্পর্কে জানতে হবে, দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতাটা সম্পর্কে জানতে হবে, আন্দ্রেয়া ডেল সার্টো এই কবিতার সম্পর্কে জানতে হবে। তো আমরা এই তিনটা কবিতার সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি, তারপর প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে একটু বেসিক আলোচনা করে নিলে আমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। মাই লাস্ট ডাচেস এটা একটা ড্রামাটিক মনোলগ। এইখানে একজন ডিউক হচ্ছে স্পিকার, তিনি তার ওয়াইফ সম্পর্কে বলেন এবং ওয়াইফ সম্পর্কে বলতে গিয়ে তিনি ব্যক্তিগত কিছু বিষয় রিভিল করে ফেলে। তিনি একজন স্পিকারের কাছে, মেনলি স্পিকার হচ্ছে ম্যাচ মেকার বা ঘটক বলতে পারেন, তিনি তার নতুন একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, বিকজ তার ওয়াইফ মারা গেছে। তো নতুন বিয়ের প্রস্তাব নিয়ে যখন ওই ম্যাচ মেকার আসছে তখন ডিউক
তার আগের ওয়াইফের ছবি দেখিয়ে বলতেছে যে এটা আমার লাস্ট ওয়াইফ ছিলেন, তিনি মনে হচ্ছে যে এখনও জীবিত। তার ওয়াইফের সৌন্দর্য বর্ণনা করতেছে, ভালো গুণ বর্ণনা করতেছে, এবং একটা পর্যায়ে তিনি রিভিল করলেন যে তার ওয়াইফকে সেই মূলত অর্ডার করছে মেরে ফেলার জন্য, বা তার অর্ডারই মূলত তার ওয়াইফকে মেরে ফেলা হয়েছে। ওয়াই? বিকজ তার ওয়াইফ ছিল অনেক সাদাসিধে মননের, এবং তিনি সবার সাথে মিশতেন, সবার মাধ্যমে তিনি ইমপ্রেসড হতেন, সবাইকে তিনি ভালোবাসতেন। ডিউকের এটা সহ্য হতো না। ডিউক ভাবতো যে তার ওয়াইফ শুধুমাত্র তার, সেই তাকে শুধুমাত্র ভালোবাসবে। তো ডিউক খুব পজিটিভ মাইন্ডের ছিল, দ্যাটস ওয়াই সে তার ওয়াইফের উপর খুব রাগান্বিত হন এবং তাকে মেরে ফেলার অর্ডার করেন। এটা ছিল মাই লাস্ট ডাচেসের মূল কাহিনীটা। তারপর দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতায় দেখা যাচ্ছে যে কবি খুব অপটিমিস্টিক মাইন্ডসেটের। তিনি হচ্ছেন, এই কবিতায় দেখা যাচ্ছে তিনি প্রেমে ব্যর্থ হচ্ছেন, তার প্রেমিকা তাকে বারবার রিজেক্ট করতেছে। তো শেষমেশ তিনি তার প্রেমিকার কাছে একটা আবদার করেন যে চলো তুমি ঘোড়ার পেছনে ওঠো, আমরা একটু ঘুরি, ঘোড়ায় চড়ো, আমরা ঘোড়ায় চড়ে একটু ঘুরি। তার প্রেমিকা এটা রাজি হন, তার লাস্ট চাওয়াটায় রাজি হন। তো একসাথে যে একটা রাইড করে, এই রাইডটা নিয়ে তিনি মূলত কবিতা লিখছেন। তিনি ওইখানে তার অপটিমিজমটা প্রকাশ করেছেন যে ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে আমি যেটুকু পাচ্ছি এইটুকুতে আমি সন্তুষ্ট থাকি, এইটুকুই হয়তো আমার লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা স্মৃতি হয়ে থাকবে। তিনি ওইখানে সাইলেন্ট লিসনারদের কাছে খুবই স্পষ্টভাবে তার বর্তমানে তিনি যে তার ওয়াইফ তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে পারতেছে, এইটার সৌন্দর্য বা এই ঘুরতে পারার যে আনন্দ, এইটা তিনি এক্সপ্রেস করতেছে। এবং তিনি বলতে যাচ্ছেন ভবিষ্যতে আমি যে আমার প্রেমিকাকে হারাবো সেইটা আপাতত না ভাবি, বর্তমানটাকে আমি এনজয় করি। এটা ছিল দ্য লাস্ট রাইড টুগেদারের মূল কথা। এবং আরেকটা কবিতা সম্পর্কে আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে আন্দ্রেয়া ডেল সার্টো। এই কবিতাটার মধ্যে আন্দ্রেয়া ডেল সার্টো ছিলেন একজন চিত্রশিল্পী, কিন্তু তার শিল্পের মাধ্যমে, তার চিত্রকর্মের মাধ্যমে তিনি অনেক বেশি হাইলাইটেড হতে পারে নাই। তখন তিনি তার ওয়াইফকে ডাকেন এবং তার ওয়াইফের সামনে তিনি কিছু কথা বলেন। তার ওয়াইফ এখানে লিসেনার। তার ওয়াইফের সাথে শুরুতে তিনি বলেন যে আসো আমরা ঝগড়া করবো না, কিছু কথা বলবো। মূলত তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না, এবং তার চিত্রকর্মে যে তিনি উন্নতি করতে পারছে না, বা তিনি যে হাইলাইটেড হচ্ছে না, এই জন্য তিনি মূলত তার ফেইথ, তার ভাগ্য, তার পারিপার্শ্বিক অবস্থান, স্পেশালি তার ওয়াইফের প্রতি যে দায়িত্ব, এইগুলোকে দায়ী করতেছে। তিনি বলতেছে যে আমি বিবাহ করার পর আমার যে দায়িত্ব পালন করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এইসব কারণে আমি আমার চিত্রকর্মের প্রতি বেশি ফোকাস করতে পারি নাই, আমার মনোযোগটা বেশি ফোকাস করতে পারি না, দ্যাটস ওয়াই আমি ব্যর্থ হচ্ছি। মূলত এই তিনটা কবিতার সারমর্ম হচ্ছে এই। আমরা তিনটা কবিতার মূল কথাটা জেনে নিলাম। এবার আমরা দেখব ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে রবার্ট ব্রাউনিং কীভাবে এগুলো ম্যানেজ করেছেন। ওকে, ফার্স্ট অফ অল দেখি রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগ লেখার ক্ষেত্রে তিনি যেসব ব্যাপারগুলো ইউজ করেছেন খেয়াল করবেন। তিনি সাইকোলজিক্যাল ডেপথ অ্যান্ড সেলফ রিভেলেশন এনেছেন। তিনি তার কবিতার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডেপথ বা এক মানসিক একটা গভীরতাকে তুলে ধরেছেন, তার সেলফ রিভেলেশন, তার আত্মপ্রকাশটা তিনি ওখানে করেছেন। যেমন রবার্ট ব্রাউনিংস ক্যারেক্টারের মাধ্যমে তিনি জাস্টিফাই করেছেন তার ওন ফ্লো, তার নিজস্ব যে ভুলগুলো, এই ব্যাপারগুলো তিনি তুলে এনেছেন। যেমন মাই লাস্ট ডাচেসের মধ্যে ডিউক স্পিক্স প্রাউডলি অফ হিজ ফর্মার ওয়াইফ, তার ওয়াইফ সম্পর্কে তিনি প্রাউডলি কথা বলেন। অ্যান্ড গ্রাজুয়ালি রিভিলস হিজ অ্যারোগেন্স, জেলাসি অ্যান্ড ক্রুয়েলটি, এবং ধীরে ধীরে তিনি রিভিল করে ফেলে তার অ্যারোগেন্স, তার জেলাসি, তার ক্রুয়েলটি রিভিল করে ফেলে। আমরা শেষ দিকে এই লাইন দুইটা পাবো, আই গেভ কমান্ডস দেন অল স্মাইলস স্টপ টুগেদার, আমি কমান্ড করলাম এবং সব হাসি একসাথে থেমে গেল। এই কবিতাটা দিয়ে তিনি স্পষ্টভাবে বোঝাচ্ছে যে তার ওয়াইফ হচ্ছে তার অর্ডারই মারা গেছে। ওকে, সেকেন্ডলি তার যে বৈশিষ্ট্য, আমরা দেখব এখন রবার্ট ব্রাউনিংয়ের ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য ছিল কি, ইমপ্লাইড অ্যাকশন অ্যান্ড সাইলেন্ট লিসেনার। ওইখানে কিছু উচ্চ কাজ ছিল এবং কিছু সাইলেন্ট লিসেনার থাকতো, এটা তো স্বাভাবিক থাকবেই সাইলেন্ট লিসেনার। তো এখানে আমরা মাই লাস্ট ডাচেসে দেখতে পাচ্ছি তিনি একজন সাইলেন্ট লিসেনারের সামনে সব কিছু রিভিল করতেছে। আমরা প্রথমে বলেছিলাম, আলোচনা করেছি, একদম শুরুতেই তিনি তার ওয়ালের মধ্যে তার ওয়াইফের পেইন্টেড যেই চিত্রটা আছে ওটা দেখাচ্ছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এই যে ওয়ালের মধ্যে আমার লাস্ট ডাচেসের ছবি পেইন্ট করা, লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, তাকে দেখাচ্ছে যেন সে জীবিত আছে। তো এইভাবে তিনি একজন লিসেনারের সামনে তিনি তার ব্যাপারগুলো প্রকাশ করতে থাকেন, চেষ্টা করে লিসেনারকে ইমপ্রেস করার জন্য, ডোমিনেট করার জন্য। এই ছিল তার আরেকটা বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব তিনি কিভাবে তার কবিতার মাধ্যমে, ড্রামাটিক মনোলগের মাধ্যমে ফিলোসফিক্যাল রিফ্লেকশন করেছেন, পার্সোনাল ভয়েসের মাধ্যমে, তার নিজস্ব ভয়েসের মাধ্যমে একটা ফিলোসফিক্যাল ব্যাপারকে তিনি রিফ্লেক্ট করেছেন, তুলে এনেছেন নিজস্ব কণ্ঠস্বরের মাধ্যমে। সেটা কি,
দ্য লাস্ট রাইড টুগেদার এই ব্যাপারটার মধ্যে তিনি খুবই সুন্দরভাবে একটা ফিলোসফিক্যাল কনসেপ্টকে বিল্ড আপ করেছেন। কী হবে সেটা? তিনি তার প্রেমিকার মাধ্যমে বারবার রিজেক্টেড হচ্ছে, কিন্তু তার ইনস্টেড অফ গ্রিফ, তার দুঃখের বদলে হি চুজেস অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রোমান্টিক আইডিয়ালিজম। তিনি চুজ করে নিয়েছেন, পছন্দ করেছেন, তিনি গ্রহণ করে নিয়েছেন এবং রোমান্টিক আইডিয়ালিজমকে তিনি বেছে নিয়েছেন। যেমন শেষ দিকে ওই যে কবিতার মধ্যে আমরা যেটা কবিতার আলোচনা আমরা যেটা শুনলাম, যে তিনি যখন শেষ যে রাইডটা করে ঘোড়ায় চড়ে তার প্রেমিকার সাথে, সেখানে তিনি বলে, হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, had she said this, had we both willed, the end might be. হয়তো বা আজকের রাতটাই হবে পৃথিবীর শেষ রাত, সে যা বলেছিল আমি যা বলি, হয়তো আজকের রাতে শেষ রাত, তো এটাকে আমরা এনজয় করি। তিনি ভবিষ্যৎ নিয়ে টেনশন বা দুশ্চিন্তা এখানে ফিল করতেছে না, বরঞ্চ বর্তমানটাকে এনজয় করবার ট্রাই করতেছে। কবি এখানে খুব দারুণভাবে Browning reflects on unfulfilled love and the value of moments, merging romantic emotion with philosophical thought. অ্যান্ড তারপর আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি রবার্ট ব্রাউনিংয়ের, ক্যারেক্টারাইজেশন অ্যান্ড রিয়েলিস্টিক ভয়েস। কবি রবার্ট ব্রাউনিং তার ড্রামাটিক মনোলগগুলোতে তিনি যে ক্যারেক্টারাইজেশন করেছেন এগুলো অনেকটা রিয়েলিস্টিক, এবং তিনি রিয়েলিস্টিক ভয়েসকে তুলে ধরেছেন তার ড্রামাটিক মনোলগে, খুবই বাস্তবসম্মত, খুব বাস্তব একটা কণ্ঠস্বরকে তুলে ধরেছেন। ব্রাউনিংস স্পিকার্স হ্যাভ ইউনিক believable voices. In Andrea del Sarto, the speaker is a failed but skilled painter. স্পিকার ছিলেন ব্যর্থ কিন্তু খুব স্কিল্ড একজন পেইন্টার, দক্ষ একজন পেইন্টার, who blames circumstances and his wife for his unrealized greatness. তার আনরিয়েলাইজড যে গ্রেটনেস, মহত্ব ছিল, এই জন্যে তিনি তার ওয়াইফ এবং তার সার্কামস্ট্যান্সেস, পরিবেশকে দোষ দেয়। তার ফেইলিয়রের জন্য তার ওয়াইফ এবং তার পরিবেশকে দোষ দেয়, এই কারণে সে ফেল করছে। যেমন সে বলে, বাট আ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রেস্প অর হোয়াটস আ হ্যাভেন ফর। এই লাইনে কবি দিস লাইন এক্সপ্রেসেস দ্য পেইন্টার্স frustration and Browning's belief in aspiration beyond limits. এই লাইনগুলোতে কবি তার ফ্রাস্ট্রেশনকে প্রকাশ করতেছেন এবং তার নাগালের বাইরের আশা আকাঙ্ক্ষার দিকে তিনি বিশ্বাস করতেছেন, এমনটা বোঝা যাচ্ছে। এই লাইন দুটোর অর্থ আমরা দেখি, বাট আ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রেস। তবে একজন মানুষের লক্ষ্য হওয়া উচিত তার নাগালেরও বাইরে, অর হোয়াটস আ হ্যাভেন ফর, নতুবা স্বর্গ কিসের জন্য। মানে বোঝাচ্ছে, কবি এখানে বোঝাচ্ছে যে মানুষের লক্ষ্য, উদ্দেশ্য, চাওয়া, মানুষের এইম হওয়া উচিত এত বেশি যেটা তার নাগালেরও বাইরে। মানে মানুষ যদি নাগালের মধ্যেই তার এইম ঠিক করে, তাহলে তা খুব সহজে পেয়ে যাচ্ছে। তার জীবনের উত্তরোত্তর উন্নতি এটা সহজে ঘটবে না। এমন দূরত্বে বা এমন দূরবর্তী একটা এইম সেট করা উচিত যেটা তার নাগালের কাছে নেই, তাইলে মানুষের উন্নতি হবে। নতুবা স্বর্গ এত দূরের একটা বিষয়, এটা নিয়ে মানুষ আশা করে কী লাভ? স্বর্গ নিয়ে মানুষের এইম সেট করে কী লাভ? স্বর্গ নিয়ে আমরা এই জন্য এইম সেট করি, কারণ এটা এত দূরত্ব, একটা দূরের কোনো একটা চাওয়া, যেইটার আশায় আমরা অনেক বেশি চেষ্টা করি। এজন্য নাগালের বাইরে আশা, আকাঙ্ক্ষা বা লক্ষ্য সেট করতে হবে। তো আন্দ্রেয়া ডেল সার্টোতে এই লাইন দুটো উল্লেখ আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বিশ্বাস করতেছেন এমন অ্যাসপিরেশন, এমন উচ্চাকাঙ্ক্ষায় যেগুলো বিয়ন্ড লিমিটস, তার লিমিটেরও বাইরে। ওকে, কবি তার ড্রামাটিক মনোলগগুলোতে ড্রামাটিক সেটিং এবং ন্যারেটিভ টেকনিক ব্যবহার করেছেন। Each poem is set in a dramatic moment, often with historical or imaginary characters. Browning uses colloquial tone, interrupted thoughts, rhetorical questions, and subtle irony to give depth to the monologue. তো আমরা এতক্ষণ রবার্ট ব্রাউনিংয়ের টেকনিকগুলো দেখলাম, কীভাবে তিনি ড্রামাটিক মনোলগ তার কবিতার মধ্যে ব্যবহার করেছেন, টেকনিকটা দেখলাম। এবার রবার্ট ব্রাউনিংয়ের অ্যাচিভমেন্ট দেখব, তিনি কীভাবে অ্যাচিভ করেছেন ড্রামাটিক মনোলগে। ব্রাউনিং ইউজেস দ্য ড্রামাটিক মনোলগ নট জাস্ট ফর স্টোরি টেলিং বাট অ্যাজ আ মিরর টু দ্য সোল। রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগের ব্যবহার করেছেন শুধুমাত্র গল্প বলার জন্য নয়, বরঞ্চ তার আত্মার একটা আয়না হিসেবে।
His speakers often attempt to justify their actions, but their own words betray them. রবার্ট ব্রাউনিংয়ের স্পিকাররা, মানে তার ড্রামাটিক মনোলগের যে স্পিকার আছে, তারা প্রায়শই চেষ্টা করতো তার নিজের অ্যাকশনগুলোকে জাস্টিফাই করবার জন্য, কিন্তু দেখা গেছে তার ভাষা, স্পিকারের ভাষা তার সাথে বিট্রে করতো, মানে তার কাজগুলোকে জাস্টিফাই করতো না। হি এক্সপ্লোরস themes of power, ambition, hurt, jealousy, guilt, love, and spiritual failure, all through his powerful form. তিনি এই থিমগুলোকে তার কবিতার মধ্যে তুলে এনেছেন। কী কী? পাওয়ার, অ্যাম্বিশন, আর্ট, জেলাসি, গিল্ট, লাভ অ্যান্ড স্পিরিচুয়াল ফেইলিউর, এই ব্যাপারগুলো তিনি তুলে এনেছেন তার কবিতার মাধ্যমে। একজন লিটারি ক্রিটিক, সাহিত্য সমালোচক জে.কে চেস্টারটন বলেছেন, ব্রাউনিংস monologues are dramas of the soul. ব্রাউনিংয়ের মনোলগগুলো হচ্ছে আত্মার নাটক, আত্মার ড্রামা। এই তো আমাদের প্রশ্নটা ছিল, এরপর আমরা কনক্লুড করে দিয়েছি। ওকে, সো এইভাবে আপনার উত্তরগুলো সাজাবেন। তো আশা করছি আপনারা কীভাবে সাজাবেন এটা বুঝতে পেরেছেন। এইভাবে আপনাদের অবশ্য উত্তরের মধ্যে কোটেশন ব্যবহার করবার চেষ্টা করবেন। যত বেশি কোটেশন ব্যবহার করবেন আপনাদের মার্ক তত বেশি বেড়ে যাবে। ইনশাল্লাহ এইভাবে সাজাবেন আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ লিখবেন। এটা ছিল একটা শর্ট নোট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ।